প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষের তৃতীয় অধ্যায় মৌলিক পরিসংখ্যান আমরা লুপ্ত সংখ্যা নিয়ে আলোচনা করছি। আমরা দুইটা লুপ্ত সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। তো বিষয়টা হচ্ছে যে অর্থাৎ দুইটা ফাইন্ড আউট আমরা করেছি যে দুইটা জায়গায় যদি আমাদের হর চিহ্ন থাকে, যে দুইটা জায়গায় যদি আমাদের হর চিহ্ন থাকে, সে মানে দুইটা লুপ্ত সংখ্যা যদি বিলুপ্ত থাকে আর কি, তো সেটাকে আমরা কীভাবে খুঁজে বের করবো সে অঙ্কটা আমরা আগে লেকচারে করেছি। যারা দেখোনি তারা চট করে এখানে একটা আই বাটন রয়েছে, সেই আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। তো আজকে আমি বলেছিলাম যে আমরা হয়তো দুইটা লুপ্ত সংখ্যা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা নেক্সটে দুইটা করে করব। তো আজকে একটারই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো এর আগে যে সংখ্যাগুলো আমরা একটা লুপ্ত সংখ্যা যেগুলো করেছি, সেই লুপ্ত সংখ্যাগুলোর সিরিয়াল কেমন ছিল, যে এখানে হয়তো ছিল 0 থেকে 10, পরের লাইনে আবার ছিল ধরো 10 থেকে 20, পরের লাইনে 20 থেকে 30। তো এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে 0 থেকে 9। তো পরের লাইনটা 9 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 9 থেকে শুরু না হয়েছে 10 থেকে। যেমন এখানে 10 দিয়ে শেষ হয়েছে, 10 দিয়ে শুরু হয়েছে, 20 দিয়ে শেষ হয়েছে, 20 দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, মানে এরকমটা আমরা আগে করেছিলাম। তো এখানে 9 দিয়ে শেষ হয়েছে, 10 দিয়ে শুরু হয়েছে, 19 দিয়ে শেষ হয়েছে, 20 দিয়ে শুরু হয়েছে। তো এই বিষয়টা যারা আমার সাথে প্রথম থেকে রয়েছে, অর্থাৎ এই মৌলিক পরিসংখ্যান প্রথম থেকে লেকচারগুলো দেখছো, তারা জানো যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। প্লেলিস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিব। যারা প্রথম লেকচারগুলো দেখোনি সবগুলো লেকচার দেখে নিও। তো আমি এই ছকটার সাথে তোমাদের এতবার পরিচিত করেছি যেটা আমার নিজের বলার প্রয়োজন নেই, যে এতবার বুঝিয়েছি যে দাগ টাগ দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতবার এর উপর ঘষা মাজা হয়েছে। প্রচুর ভিডিওতে আমি এই বিষয়টা বলেছি যে মৌলিক পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা তোমরা যদি না ধরতে পারো, যে মানে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার এই বিষয়টা যদি তোমরা না ধরতে পারো, তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলো বিষয়ে যে তোমরা কী করবা, আটকে যাবা। যার জন্য আমি এটা অনেক সুন্দর করে ক্লিয়ার করেছি। কোন ভিডিওতে করেছি এটা আমি জানি না, সত্যি কথা বলতে, কারণ ম্যাক্সিমাম ভিডিওতে আমি আলোচনা করেছি। তো সুতরাং প্লেলিস্টে সবগুলো ভিডিও যদি তোমরা দেখো যে মৌলিক পরিসংখ্যান, তাহলে পেয়ে যাবে। তো এরকম রয়েছে, তো এটাকে আমরা বলতে পারি যে এটা রয়েছে অন্তর্ভুক্ত পদ্ধতি রয়েছে, অর্থাৎ 24 দিয়ে শুরু হয়েছে, 25 দিয়ে শেষ হয়েছে, মানে 24 দিয়ে শেষ হয়েছে, 25 দিয়ে শুরু হয়েছে, 29 দ্বারা শেষ হয়েছে, 30 দ্বারা শুরু হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এই পদ্ধতিতে যদি থাকে এবং এখানে আমাদের একটা F2 রয়েছে, অর্থাৎ একটা সংখ্যা আমাদের নাই, এটা যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা এটাকে কীভাবে করবো। এবং এই অঙ্কটা একটা সালের অঙ্ক, এটা হচ্ছে 2011 একটা অঙ্ক রয়েছে এখানে। তো এটার জন্য আমাদেরকে অনেকগুলো ছক আর কি আট করতে হবে। তো আমি ছকটা বেশ কয়েকটা ঘরের আমাদের প্রয়োজন হবে। এখানে আমরা 1 2 3 4 5 6 7 8টা ঘর তাহলে আমাদের প্রয়োজন হবে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা রয়েছে প্রশ্ন শ্রেণী ব্যাপ্তি, সেই শ্রেণী ব্যাপ্তির ঘর এটা। দেন গণসংখ্যার ঘর এটা, এটা। দেন আমাদের আরও ঘর রাখবে, এটা হবে আরেকটা প্রয়োজনীয় ঘর। এতগুলো ঘর থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো সব বোঝানো হবে। আচ্ছা, তো প্রথমে রয়েছে হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এই ঘরটা আমরা লিখে নিই, শ্রেণী ব্যাপ্তি। যখন এভাবে থাকে আর কি অঙ্কটা, যে 9 শেষ হয়েছে, পরের লাইনে আবার 10 থেকে শুরু হয়েছে, 19 শেষ হয়েছে, 20 থেকে আবার শুরু হয়েছে। তো এরকম যখন থাকে তখন আমরা এই অবস্থাতে অঙ্কর সমাধান করতে পারি না, অর্থাৎ অঙ্ক যে আমরা শুরু করব এরকম অবস্থাতে আমরা অঙ্ক শুরু করতে পারি না। এই জিনিসটাকে আমাদের মডিফাই করে নিতে হয়, অন্যরকমভাবে একটু সাজাতে হয়। সেটা কিভাবে সাজাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, এখানে এই সংখ্যাগুলো লিখে নিব। 0 থেকে 9 রয়েছে, দেন 10 থেকে 19 রয়েছে, 20 থেকে 29 রয়েছে, তারপরে 30 থেকে রয়েছে 39, দেন 40 থেকে রয়েছে 49, দেন 50 থেকে রয়েছে 59, এবং আমাদের রয়েছে গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, F দ্বারা প্রকাশ করি। তো F লিখলাম। গণসংখ্যা আমাদের কত রয়েছে, 5 রয়েছে। দেন রয়েছে F2তে আমাদের হর চিহ্ন আর কি, দেন 3, দেন 4, দেন 11, দেন হচ্ছে 15। আচ্ছা, এখন এই ঘরে যেটা নেব সেটা দেখো, এটার নাম হচ্ছে প্রকৃত শ্রেণী। অর্থাৎ এটা আসবে হচ্ছে এখান থেকে এখানে যাবে। এই অবস্থাতে আমরা কাজ করতে পারবো না, সেজন্য এটাকে আমাদের মডিফাই করতে হবে। কীভাবে মডিফাই করা যায় সেটা দেখো। সেটা হচ্ছে যে প্রথম সংখ্যা রয়েছে প্রথম লাইনের, অর্থাৎ এই লাইনের আমাদের প্রথম সংখ্যা 0 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ শেষ সংখ্যা হচ্ছে 9। তাহলে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা থেকে, অর্থাৎ 0, ক্যালকুলেটর বের করো সবাই, 0 - 0.5, এরকম 0 - 0.5, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটার থেকে আমাদের কি করতে হবে, 0.5
বাদ দিতে হবে, 0.5 বাদ দিতে হবে। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা রয়েছে, প্রথম সংখ্যা আমাদের এখানে 0, তাহলে 0 থেকে আমরা 0.5 বাদ দেবো। তাহলে 0 থেকে 0.5 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হয় হচ্ছে -0.5। এবং দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 9 বা শেষের সংখ্যা, এই 9-এর সাথে সেই 0.5 আবার যোগ করবো, অর্থাৎ 9 যোগ 0.5। তাহলে আমাদের এটা ক্যালকুলেটার দিলে হবে 9.5। তাহলে এখানে হয় 9.5, ঠিক আছে? এটা হাইপেন চিহ্ন। একই রকমভাবে সবগুলো করবো। অর্থাৎ এখানে প্রথম সংখ্যা কত রয়েছে 10, প্রথম সংখ্যা থেকে 0.5 বাদ দিব এবং পরের সংখ্যা রয়েছে কত 19, 19-এর সাথে 0.5 যোগ করব। একই রকমভাবে আমরা সবগুলো করবো। তাহলে 10 থেকে 0.5 বাদ দিলে আমাদের হয় 9.5 এবং 19-এর সাথে যোগ করলে হয় 19.5। একই রকমভাবে সবগুলো আমরা করে নিব। 19.5, 29.5, দেন 29.5 থেকে কত 39.5, দেন 39.5 থেকে 49.5, দেন 49.5 থেকে 49.5 থেকে 59.5। আচ্ছা, সবগুলো আমরা একই রকমভাবে করে নিলাম। এখন এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু আমাদের প্রয়োজন কেন? অর্থাৎ এই সেক্টরে, অর্থাৎ এইরকমভাবে যদি অঙ্ক থাকে তাহলে এই ঘরগুলো আমাদের প্রয়োজন হবে। মধ্যবিন্দুকে এখানে আমরা ধরবো হচ্ছে এক্স। লেখাগুলো অস্পষ্ট, আমি বলে দিচ্ছি যে এটা মধ্যবিন্দু, এটা প্রকৃত শ্রেণী, এটা গণসংখ্যাটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে মধ্যবিন্দুকে আমরা এক্স ধরেছি। মধ্যবিন্দু কীভাবে বের করতে হয়? মধ্যবিন্দু আসবে আমাদের এই প্রথম লাইন থেকে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি থেকে আমাদের মধ্যবিন্দু আসবে। কীভাবে আসবে দেখো, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 0 যোগ 9 ভাগ 2 দিয়ে যে আনসারটা আসবে সেটা এখানে বসবে প্রথম লাইনে। তাহলে এখানে আসবে 4.5, এখানে আমাদের বসবে হচ্ছে 4.5। এটা তোমরা ক্যালকুলেটারে দাও। অর্থাৎ এই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ পরের লাইনে 10 এবং 19 যোগ করে 2 দিয়ে ভাগ। 10 19 যোগ করলে কত হয় সেটা ভাগ দিয়ে 2 দাও, তাহলে আসবে এখানে 14.5, দেন 24.5, দেন 34.5, দেন 44.5, দেন 54.5। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এফ এক্স করবো, অর্থাৎ এফ এবং এক্স গুণন করবো। তাহলে এফ হচ্ছে আমাদের এটা এবং এক্স হচ্ছে আমাদের এটা, অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যবিন্দু গুণন করবো। তাহলে 5 গুণন 4.5 কত হয়? তাহলে 22.5। তারপরে F2 গুণন 14.5, তাহলে কত হয়? গুণন করতেছি কিন্তু, তাহলে 14.5 F2। আচ্ছা, তারপর 3 গুণন 24.5, তাহলে কত হয়? 73.5, 73.5। একই রকমভাবে 138, তারপরে আসবে 4 8 9.5, 817.5। ঠিক আছে, এখন আমরা এই গণসংখ্যাগুলো যোগ করব এবং এটা যোগ করব। তাহলে এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে নিচে আমরা একটু লিখি, এই ঘরটা একটু নিচে লিখি, বানাই যে তাহলে সামেশন এফ, বা এটাকে আমরা এন লিখতে পারি। এন ইকুয়াল টু কত হবে আমাদের? 5 3 4 11 15 আমরা যোগ করব, তাহলে হয় 38 যোগ F2কে আমরা ওইরকমই রাখবো, F2। ঠিক আছে, F2। আচ্ছা, আবার এই এফ এক্সটা আমরা কী করব? যোগ করব। তাহলে এফ এক্স যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে সামেশন এফ এক্স ইকুয়াল টু 22.5, মানে এই ঘরটা বাদ দিয়ে, এই ঘরটা যেহেতু F2 রয়েছে তো এই ঘরটাকে আমরা এরকমই রাখবো। এই ঘরটা বাদ দিয়ে এটা সবগুলো আমরা যোগ করবো। যোগ করলে আমাদের হবে 1541 যোগ কত? 14.5 F2। ঠিক আছে, এটাকে এরকমই রাখবো। আমাদের মূল কাজ শেষ হলো, এখন আমরা সূত্রের কাছে অগ্রসর হবো যে আমাদের কি সূত্র। এখানে আমাদের একটা সূত্র দিয়েই অঙ্ক আমরা করতে পারবো, সেই সূত্রটা সবাই আমরা জানি যে এই সূত্র যেটা আমরা ফার্স্ট থেকে করে আসছি। আচ্ছা, তো এই যে এক্স বারের মান আমাদের দেওয়া আছে, অর্থাৎ গাণিতিক গড়ের বা যুজিত গড়ের যে মানই হোক, অর্থাৎ একটা গড়, সেই গড়ের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 36.5 ইকুয়াল টু আমাদের সামেশন এফ এক্স এর মান আমরা বের করেছি কত, সেটা সরাসরি এখানে লিখে দিব। আমি একটু এদিকে টার্ন করে নিই, যে 1541 যোগ 14.5 F2 এবং এন এর মান যেটা রয়েছে 38 F2, 38 যোগ F2, সেটা আমরা বসালাম। আমরা বজ্র গুণন করব, অর্থাৎ 36.5 দ্বারা এটাকে গুণ করব। 36.5 গুণন 38 যোগ F2 ইকুয়াল টু এটা এরকমই থাকবে 1541 যোগ 14.5 F2। তাহলে এই 36.5 দ্বারা 38কে একবার গুণ করব, 36.5 দ্বারা F2কে একবার গুণ করব। এটা আসলে একবারে করা দরকার ছিল, বোঝার খাতিরে 2 লাইনে লেখা। যোগ 36.5 F2 গুণ করার পরে 1541 এরকমই থাকবে 14.5 F2। এখন আমরা কি করব? আমরা এই F2কে মানে এক জায়গায় রাখবো এবং সংখ্যাগুলোকে এক জায়গায় রাখবো। তাহলে
এখানে F2 কত রয়েছে 36.5 F2, এপাশে একটা F2 রয়েছে, আচ্ছা সরি একটু নড়ে গেল, এপাশে একটা F2 রয়েছে 14.5 F2, তো এটা প্লাস রয়েছে, এটাকে আমি এপাশে পার করব, তাহলে মাইনাস হয়ে যাবে 14.5 F2 ইকুয়াল টু, এপাশে রয়েছে আমাদের সমান চিহ্ন দেওয়ার পর এখানে রয়েছে কত 1541, এবং এই সংখ্যাটাকে আমি এই পাশে পার করব, তাহলে ডান পাশে পার করব, এই সামনে রয়েছে প্লাস, ডান পাশে পার করলে হয়ে যাবে মাইনাস 1387। তাহলে এর থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত আসবে 22 F2, এবং এখানে আমাদের আসবে কত 154, এটা থেকে এটা বাদ দিলে 154, তাহলে F2 ইকুয়াল টু 154 ভাগ হচ্ছে 22, এটার সাথে এটা গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে সমানের এপাশে এসে ভাগ হয়ে যায়, যদি যোগ আকারে থাকে সমানের ওপাশে যেয়ে কি হয়ে যায়, যদি যোগ আকারে থাকে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যাই হোক তাহলে F2 কত হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 7, তাহলে F2 এর মান আমরা কত পেয়েছি 7, তাহলে এই F2 যে রয়েছে সেখানে আমাদের কত বসবে 7 বসবে, অর্থাৎ অঙ্কটা আমরা করতে পেরেছি। তো আমাকে একটু জানাতে হবে যে পরবর্তীতে আমরা কি লুপ্ত সংখ্যা নিয়ে আলোচনা করব নাকি অন্য কোনো বিষয় নিয়ে অগ্রসর হব। তো সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।